ডক্টর তারিক মঞ্জুর স্যার, আপনার কাছে আসতে চাই। আমরা আসলে বাংলা ভাষাকে কেন্দ্র করে আমাদের যে সংস্কৃতি, এটি আসলে কতটা শক্তিশালী করতে পেরেছি, এবং আরো একটি বিষয় বিকৃতির বিষয় নিয়ে যদি আপনি কিছু বলতে চান। আচ্ছা, বিকৃতির প্রসঙ্গটি যেহেতু উঠলো, এটা কিন্তু ভাষা বিজ্ঞান একেবারে সমর্থন করে না। অর্থাৎ ভাষার বিকৃতি বলে কিছু নেই। তাহলে ব্যাপারটা কি ঘটে? এটা হয় প্রজন্মের ভয়। এটা সবসময় ছিল যে আগের প্রজন্ম পরের প্রজন্মের ভাষাকে গ্রহণ করতে পারে না। এটা কোনো নতুন ইতিহাস নয়। যদি আমরা দেখি যে ফোর্ট উইলিয়াম কলেজ পর্বে বাংলা গদ্যের যে রূপটা চালু হলো, অন্তত পাঠ্যপুস্তকে, বইপত্রে, সেটা কিন্তু পরবর্তী সময় যখন সাহিত্যের মধ্যে বা অন্য পাঠ্যপুস্তকে তার রূপান্তর দেখতে পাচ্ছিল, তখন কিন্তু ওই অংশটি পরবর্তী রূপান্তরিত অংশকে মেনে নিতে পারছিল না। এটি থাকবেই। এবং ভাষা আসলে আপনি চাইলেই বা একটা গোষ্ঠী চাইলেই তার একটা রূপ দিতে পারে না। বৃহত্তর জনগোষ্ঠীর রূপটাই তৈরি হয়। তবে আমাদের একটা দুঃখ আছে এই জায়গাতে, সেটা হলো যে আমরা প্রমিত ভাষার কথা বলি, এর একটি লেখ্য রূপ আছে, মানে লিখিত রূপ, আর একটা হলো যে বলার রূপ। এখন এই বলার রূপটা দাঁড়িয়ে থাকে কিসের উপরে? বৃহৎ যে জনগোষ্ঠী, তার মধ্যে নানা রকম ভাষিক বৈচিত্র্য পাবো। এটা শুধু অঞ্চলের ব্যাপার নয়। আমরা কিন্তু উপভাষা বলতে শুধু অঞ্চল বিশেষের ভাষা বুঝি, তা নয়। নানা কারণে ব্যক্তি বিশেষের ভাষা আলাদা হয়। আমি বলছি ব্যক্তি বিশেষের, তার মানে প্রত্যেকটি মানুষই আসলে এক একটা উপভাষা বহন করে, অন্তত টোনের দিক থেকে, শব্দ প্রয়োগের দিক থেকে, ধর্মীয় কারণে, তারপরে লিঙ্গ, জাতিভেদ, নানা কারণে, মানুষের মধ্যে পেশাগত কারণে এই বৈচিত্র্যগুলো থাকে। এখন এইসব বৈচিত্র্যকে বিবেচনায় নিয়ে তার একটি প্রমিত রূপ, উচ্চারিত রূপ নির্ধারণ করা কিন্তু কঠিন ব্যাপার। যারা ভাষা নিয়ে কাজ করেছেন তাদের অনেকে আফসোস করেছেন, আসলে আমাদের এই বাংলার, মানে বাংলাদেশের নিজস্ব যে প্রমিত উচ্চারিত ভাষারূপ, সেটা কিন্তু আমরা তৈরি করতে পারিনি। যে কারণে আমাদের অনেক ক্রিয়াপদ আছে, সর্বনাম আছে বা অন্য শব্দ আছে, সেগুলো শুনলে আমরা মনে করি ও তো প্রমিত ভাষা জানে না। একইভাবে আমাদের কিন্তু লিখিত ভাষার যে ব্যাকরণ, সেটা কিন্তু তৈরি হয়নি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটি ব্যাকরণ লিখেছিলেন, ব্যাকরণ কৌমুদী নাম। এটা কিন্তু বাংলা ব্যাকরণ নয়, সংস্কৃত ব্যাকরণ। এখন তো অনলাইনের সূত্র ধরে সেই ব্যাকরণ যে কেউ পড়তে পারে। সেই ব্যাকরণ আর আমাদের যে বর্তমান প্রচলিত ব্যাকরণ, পাতা উল্টিয়ে দেখুন, একই রকম। তার মানে কি? বাংলা ব্যাকরণ কিন্তু আলাদা কাঠামো তৈরি করতে পারিনি। আমাদের যে ভাষার আলাদা একটা চল আছে, সেটাই কিন্তু আমরা অনুসন্ধান করতে পারিনি। এবং আপনার প্রশ্নের যে আরেকটা অংশ ছিল যে সংস্কৃতি, ভাষার একটা বড় অংশ, সংস্কৃতির একটা অংশ ভাষা, সেটা আমরা মানতে পারি। এমনকি ভাষারও সংস্কৃতি আছে। কিন্তু ওই যে আমি আগের পর্বেই বলেছি যে প্রবল জাতীয়তাবাদ কিন্তু অনেক ক্ষেত্রেই ক্ষতির কারণ হয়। সম্মিলন যেটা আমরা বলি, সবাইকে নিয়ে একসাথে চলা, এটা কিন্তু কঠিন হয়। আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলা নিয়ে কথা বলি, কিন্তু ইউরোপে বা অনেক জায়গাতেই দেখব ছোট একটা জায়গার মধ্যে অনেকগুলো ভাষা, অনেকগুলো জাতি একই সঙ্গে চলছে, এবং বহুভাষিক পরিস্থিতির মধ্য দিয়ে একটি শিশু বড় হচ্ছে। আমাদের এখানে একটি শিশু যখন ইংরেজি কার্টুন দেখে বা হিন্দি বা অন্য ভাষার কোনো কার্টুন দেখে, এমনকি আরবি, আমরা মনে করি ওর বুঝি বাংলা শেখাটা হবে না। এর মধ্য দিয়েও সবকিছু সম্ভব, মানে বহুভাষিক পরিস্থিতির মধ্য দিয়ে শিশু বড় হয়। কিন্তু আমাদের পরিকল্পনার মধ্যে যদি আমরা ভাষাকে নিতে পারি, তাহলে কিন্তু সম্ভব। এই পরিকল্পনা কিন্তু এই মিডিয়ার পর্যন্ত আমরা দেখতে পাবো তার ঘাটতি। কোন জায়গায়? আমরা একটা সামগ্রিক বিষয় নিয়ে আলাপ করছি, অথচ একটা কেন্দ্রীয় বিষয় নিয়ে আলাপ করার কথা ছিল। যে ধরা যাক আমাদের বানান কাঠামো নিয়ে আমরা কথা বলতে চাই, অথবা আমাদের সর্বস্তরে ভাষা প্রয়োগ নিয়ে কথা বলতে চাই, অথবা আমাদের প্রযুক্তির ভাষা নিয়ে কথা বলতে চাই। খুব সুনির্দিষ্টভাবে যদি আমরা নির্ধারণ করে কথা বলতে পারি, তাহলে ক্ষেত্রগুলো চিহ্নিত করা আসলে সহজ হবে। স্যার, জাতীয়তাবাদের কথা বলছেন, এটি আসলে একটু বুঝতে চাইছি, যদি 1 মিনিট একটু বলেন। জাতীয়তাবাদের ব্যাপারটি তৈরি হয় একদিনের নয়, দীর্ঘ সময়ের পরিপ্রেক্ষিতে জাতীয়তাবাদের ধারণাটি তৈরি হয়। এটা কিন্তু রাজনৈতিকভাবে এর মধ্যে একটা আরোপণ চলে, সবসময় চলেছে এটা। মানে এটা শুধু আমরা যদি বিগত সরকারের আমলগুলোতে দেখি সেটা নয়, সবসময় শাসক গোষ্ঠী একটা রাজনীতির সাথে, জাতীয়তাবাদের সাথে তো একটা ভূখণ্ডগত ব্যাপার জড়িয়ে আছে, সেটাকে রাজনৈতিক কাঠামোই ব্যবহার করতে চায়। কিন্তু সাধারণ মানুষ কিন্তু তার আসল, মানে তার যে পরিচয়, সেটা কিন্তু ঠিকই সে বের করে নিয়ে আসে। আমরা দেখব যে পাকিস্তান পর্বে যখন রবীন্দ্রনাথের যে জন্ম শতবর্ষ পালনে যে বাধা দেওয়া হয়েছিল, তার মধ্য দিয়ে কিন্তু একটা স্ফুরণ ঘটেছিল। তার মানে এই নয় যে ওখান থেকে বাঙালি জাতিসত্তার জন্ম। আর এই বাঙালি জাতিসত্তা যদি আমরা বলিও, সেই বাঙালি বলতে আসলে কি বোঝায় তারও কিন্তু আমাদের কোনো সংজ্ঞায়ন নাই। আমরা কি সেই ইসলাম এবং হিন্দু এই জাতীয়তাবাদের ভিত্তিতে পাকিস্তান গঠন করেছিলাম আদৌ? তাই যদি হয়ে থাকে, এটাই কি মূল আলোচনা ছিল? আমাদের পরিচয় কি তাহলে আমরা মুসলিম? আমি বলছি প্রত্যেকটা, মানে শুধু ধর্ম নয়, এর সাথে আসলে অনেক কিছু জড়িয়ে থাকে।
এবং সেই জাতিগোষ্ঠী আসলে ঠিক করে ফেলে যে সে কোন পরিচয়ে পরিচিত হতে পছন্দ করে, এবং এরও কিন্তু রূপান্তর ঘটতে থাকে নানা কার্যক্রমের মধ্য দিয়ে।